শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শাস্তি। আমরা অনেক সময় অনেক রকমের শাস্তি পেয়ে থাকি, কাউকে শাস্তি দিয়েও থাকি, আবার কখনো কাউকে শাস্তি পেতে দেখেও থাকি। এর মধ্যে কোন ধরনের শাস্তি আপনাদের সব থেকে বেশি বেদনা দেয় তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। চলুন তবে আপাতত গল্পটা শুনে ফেলি। সারাদিন তো ঘরের একটু কুটোটি নাড়িস না। আহারে, নিজে যেন কাজ করে দেশ উদ্ধার করে দিচ্ছে। মুখ সামলে কথা কা ছোট। কেন গো কেন? তুমি বড় বলে তুমিই শুধু বলবে? না গো না শোনা, সেটা হবেনি। যুগ পাল্টেছে, হক কথা কইতে আমি ডরাই না। দেখ ছোট, তোর সাথে মুখ লাগাতে চাই না আমি। সারাদিন শুধু ঢিঙ্গিপনা করে বেড়াস, আবার মুখে মুখে তক্ক। দেখো দিদি, আমি কি করব সেটা আমি দেখে নেবো। তুমি যে কাজের কাজে সেটাতে মন দাও, আমার বিষয় একদম নাক গলাতে এসো না। দুঃখীরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই। সকালে যখন তারা দা হাতে নিয়ে জন খাটতে বের হলো, তখন তাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি আর চেঁচামেচি চলছে। কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ ও নিত্য কলরবের ন্যায় এই কোলাহল পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হয়ে গেছে। তীব্র কণ্ঠস্বর শোনা মাত্রই পাড়ার লোকে পরস্পরকে বলতে থাকে, এই রে, আবার বেঁধে গেছে। অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনই ঘটেছে। আজও স্বভাবের নিয়মের কোনো রূপ ব্যত্যয় হয়নি। প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠলে যেমন কেউ তার কারণ জিজ্ঞাসা করে না, ঠিক তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হই হই পড়ে যায়, তখন তার কারণ নির্ণয়ের জন্য কারও কোনোরূপ কৌতূহলের উদ্রেক হয় না। অবশ্যই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকেই বেশি স্পর্শ করে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা তারা কোনোরূপ অসুবিধার মধ্যেই গণ্য করত না। তারা দুই ভাই যেন একটা দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে করে চলেছে। দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড়ছড় খড়খড় শব্দটাকে জীবন রথযাত্রার এক বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরে নিয়েছে। বরঞ্চ ঘরে যেদিন কোনোরূপ শব্দ নেই, সমস্ত থমথম ছমছম করছে, সেই দিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মাত। সেদিন যে কখন কি হবে তা কেউ হিসাব করে বলতে পারত না। আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হলো, সেদিন সন্ধ্যার আগে দুই ভাই যখন জোন খেটে শ্রান্ত দেহে ঘরে ফিরে আসলো, তখন তারা দেখল স্তব্ধ বাড়ি গমগম করছে। বাইরেও অত্যন্ত গুমট। দুই প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। এখনো চারিদিকে মেঘ জমে আছে, বাতাসের লেশ মাত্রও নেই। বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বেড়ে উঠেছে। সেখান থেকে এবং জলমগ্ন পাটের ক্ষেত থেকে সিক্ত উদ্ভিদের ঘন গন্ধ বাষ্প চারিদিকে একটি নিশ্চল প্রাচীরের মতো জমাট হয়ে দাঁড়িয়ে আছে। গোয়ালের পেছনের ডোবা থেকে ভেক ডাকছে এবং ঝিল্লি রবে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ। অদূরে বর্ষার পদ্মা নবমেঘচ্ছায়ায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করে চলেছে। শস্যক্ষেত্রের অধিকাংশই ভেঙে লোকালয়ের কাছাকাছি এসে পড়েছে। এমনকি ভাঙনের ধারে দুই চারটে আম কাঁঠাল গাছের শিকড়ও বের হতে দেখা গিয়েছে, যেন তাদের নিরুপায় মুষ্টির প্রসারিত আঙ্গুলগুলি শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়ে ধরবার চেষ্টা করছে। দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করতে গিয়েছিল। ওপারের চরে জলি ধান পেকেছে। বর্ষায় চর ভেসে যাওয়ার আগেই ধান কেটে নেওয়ার জন্য দেশের দরিদ্র লোক মাত্রে কেউ বা নিজের খেতে, কেউ বা পাট কাটতে নিযুক্ত হয়েছে। কেবল কাছারি থেকে পেয়াদা এসে এই দুই ভাইকে জবরদস্তি করে ধরে নিয়ে গেল। কাছারি ঘরের চাল ভেদ করে স্থানে স্থানে জল পড়ছিল, তাই তাদেরকে সারিয়ে দিতে হবে। এবং গোটাকতক ঝাঁপ নির্মাণ করতে তারা সমস্ত দিন খেটেছে। বাড়ি আসতে পারেনি, কাছারি থেকে কিঞ্চিত জলপান খেয়েছে। মাঝে মধ্যে বৃষ্টিতেও তাদেরকে ভিজতে হয়েছে। কিন্তু উচিত মতো পাওনা তারা পায়নি এবং তার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা তাদেরকে শুনতে হয়েছে
সে তাদের পাওনার অনেক অতিরিক্ত। পথের কাদা এবং জল ভেঙে সন্ধেবেলায় বাড়ি ফিরে এসে দুই ভাই দেখল ছোট যা চন্দরা ভূমিতে আঁচল পেতে চুপ করে পড়ে আছে। আজকের এই মেঘলা দিনের মতো সেও দুপুরে প্রচুর অশ্রু বর্ষণ পূর্বক সায়ান্নের কাছাকাছি ক্ষান্ত দিয়ে অত্যন্ত গুমোট করে আছে। আর বড় যা রাধা মুখটা মস্ত করে দাওয়ায় বসেছিল। তার 1.5 বছরের ছোট্ট ছেলেটি কাঁদছিল। দুই ভাই যখন প্রবেশ করলো তারা দেখল উলঙ্গ শিশু প্রাঙ্গণের এক পাশে চিত হয়ে পড়ে ঘুমিয়ে আছে। ক্ষুধিত দুঃখীরাম আর কাল বিলম্ব না করেই বলল, এই বউ, ভাত দে। বড় বউ বারুদের বস্তার স্ফুলিঙ্গ পাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করে বলে উঠল, ভাত কোথায় পাবো যে দেব? তুই কি আমাকে চাল দিয়ে গিয়েছিলি? আমি কি নিজেই রোজগার করে এনে তোকে খাওয়াবো? সারাদিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধানলে গৃহিণীর রুক্ষ বচন, বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হয়ে উঠল। ক্রুদ্ধ ব্যাঘ্রের ন্যায় গম্ভীর গর্জন করে সে বলে উঠল, কি বললি তুই? বলেই মুহূর্তের মধ্যে দা দিয়ে কিছু না ভেবে একেবারে স্ত্রীর মাথায় বসিয়ে দিল। রাধা তার ছোট জায়ের কোলের কাছে পড়ে গেল এবং মৃত্যু হতে এক মুহূর্ত বিলম্ব হল না। চন্দরা রক্তসিক্ত বস্ত্রে হায় 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 হায়, এ কি হলো গো রাধা দিদি? এ কি সর্বনাশ হলো? ও রাধা দিদি! বলেই চিৎকার করে উঠল। ছিদাম তার মুখ চেপে ধরল। দুঃখীরাম দা ফেলে মুখে হাত দিয়ে হতবুদ্ধির মতো ভূমিতে বসে পড়ল। ছেলেটা জেগে উঠে ভয় চিৎকার করে কাঁদতে লাগলো। বাইরে তখন পরিপূর্ণ শান্তি। রাখাল বালক গরু নিয়ে গ্রামে ফিরে আসছে। পরপারের চরে যারা নতুন পক্ষ ধান কাটতে গিয়েছিল তারা 5-7 জনে এক একটি ছোট্ট নৌকোয় একবারে ফিরে পরিশ্রমের পুরস্কার 2-4টি আটি ধান মাথায় নিয়ে প্রায় সকলেই নিজ নিজ ঘরে এসে পৌঁছেছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ডাকঘরের চিঠি দিয়ে ঘরে ফিরে নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাচ্ছিলেন। হঠাৎ তার মনে পড়ল তার কোরফা প্রজা দুঃখীর অনেক টাকা খাজনা বাকি। আজ কিয়দংশ শোধ করবে প্রতিশ্রুতি দিয়েছিল। এতক্ষণে হয়তো বাড়ি ফিরেছে স্থির করে চাদরটা কাঁধে ফেলে ছাতা নিয়ে বের হলেন। কুড়িদের বাড়িতে ঢুকেই তার গা কেমন ছমছম করে উঠল। দেখলেন ঘরের কোথাও কোনো প্রদীপ জ্বালা হয়নি। অন্ধকার দাওয়ায় 2-4টে অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাচ্ছে। থেকে থেকে দাওয়ার এক কোণ থেকে একটা অস্ফুট রোদন উচ্ছ্বাসিত হয়ে উঠছে এবং ছেলেটা যত মা মা বলে কেঁদে ওঠার চেষ্টা করছে ছিদাম তার মুখ ততই চেপে ধরছে। রামলোচন কিছু ভীত হয়ে জিজ্ঞাসা করলেন, দুঃখী আজিস নাকি? কোন প্রস্তর মূর্তির মতো নিশ্চল হয়ে বসেছিল। তার নাম ধরে ডাকা মাত্রই একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হয়ে কেঁদে উঠল। ছিদাম তাড়াতাড়ি দাওয়া থেকে অঙ্গনে নেমে চক্রবর্তীর কাছে এসে দাঁড়ালো। চক্রবর্তী তাকে জিজ্ঞাসা করলেন, বাকিরা বুঝি ঝগড়া করে বসে আছিস? আজ তো সমস্ত দিনই চিৎকার শুনেছি। এতক্ষণ ছিদাম কিংকর্তব্য কিছুই ভেবে উঠতে পারেনি। নানা অসম্ভব গল্প তার মাথায় এসে উঠছিল, কিন্তু আপাতত সে স্থির করল রাত্রি কিছু বাড়লেই মৃতদেহ কোথাও না কোথাও সে সরিয়ে ফেলবে। ইতিমধ্যে যে চক্রবর্তী মশাই এসে উপস্থিত হবে এ কথা সে মনেও করেনি। তৎক্ষণাৎ কোনো উত্তর তার মাথায় এলো না। সে ফস করে বলে ফেলল, খুব খুব ঝগড়া হয়েছে। চক্রবর্তী দাওয়ার দিকে অগ্রসর হওয়ার উপক্রম করে বলল, কিন্তু সেজন্য দুঃখী কাঁদে কেন রে? ছিদাম দেখলো আর রক্ষে নেই। হঠাৎ সে বলে ফেলল, ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় দায়ের কোপ বসিয়ে দিয়েছে। উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকতে পারে এ কথা সহজে মনে হলো না।
ছিদাম তখনও ভাবছিল, এমন সত্যের হাত থেকে রক্ষা পাবো কি করে? মিথ্যা যে তার থেকে ভীষণ হতে পারে তা তার জ্ঞান হলো না। রামলোচনের প্রশ্ন শোনা মাত্রই তার মাথায় তৎক্ষণাৎ যে উত্তরটি এসেছিল তাই সে বলে ফেলেছে। রামলোচন চমকে উঠে বললেন, হ্যাঁ বলিস কি রে, মরে না তো? ছিদাম বলল, মরেছে, মরেছে চক্রবর্তী মশাই, মরেছে। বলেই সে চক্রবর্তীর পা জড়িয়ে ধরল। চক্রবর্তী পালাবার পথ পেল না। কিছুক্ষণ ভেবে তিনি বললেন, রাম রাম রাম, এই সন্ধ্যাবেলায় কি বিপদেই পড়লাম। আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ বেরিয়ে যাবে। ছিদাম কিছুতেই তার পা ছাড়ল না। সে বলল, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচাই কি করে? একটা উপায় বলে দিন দাদা ঠাকুর। মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একটু ভেবে বললেন, দেখো, এটার একটা উপায় আছে। তুই এখনই থানায় ছুটে যা, বলগে তোর বড় ভাই দুঃখী সন্ধ্যাবেলায় ঘরে এসে ভাত চাইছিল। ভাত তৈরি ছিল না বলে স্ত্রীর মাথায় দা বসে দিয়েছে। আমি নিশ্চয়ই বলছি, এই কথা বললে ছুরিটা বাঁচে যাবে। ছিদামের কণ্ঠ শুষ্ক হয়ে আসলো। উঠে সে বলল, ঠাকুর, ঠাকুর, বউ গেলে বউ পাবো, কিন্তু আমার ভাইয়ের ফাঁসি হয়ে গেলে ভাই তো আর পাবো না। ঠাকুর, কিছু একটা করুন ঠাকুর। কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করছিল তখন এ সকল কথা তার মনে আসেনি। তাড়াতাড়িতে একটা কাজ করে ফেলেছে। এখন আলতোভাবে মন নিজের পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করছে। চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করলেন। তিনি বললেন, তবে যেমনটি ঘটেছে তাই বলিস, সকল দিক রক্ষা করা অসম্ভব। বলেই রামলোচন অবিলম্বে চলে গেল এবং দেখতে দেখতে গ্রামে রাষ্ট্র হলো যে কুড়িদের বাড়ির চন্দরা রাগারাগি করে তার বড় জায়ের মাথায় দা বসিয়ে দিয়েছে। বাঁধ ভাঙলে যেমন জল আসে, গ্রামের মধ্যে তেমনই হুহু শব্দে পুলিশ এসে গেল। অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হয়ে উঠল। ছিদাম ভাবল, যে পথ সে কেটে ফেলেছে সেই পথেই তাকে চলতে হবে। সে চক্রবর্তীর কাছে নিজের মুখেই কথা বলে ফেলেছে, যে কথা গা শুদ্ধ রাষ্ট্র হয়ে পড়েছে। এখন আবার আরেকটা কিছু প্রকাশ হয়ে পড়লেই কি জানি কি থেকে কি হয়ে পড়বে। সে নিজেই আর কিছু ভাবতে পারল না। মনে করল, কোনো মতে সে কথাটা রক্ষা করে তার সঙ্গে আর 5টা গল্প জুড়ে স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। ছিদাম তার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজের কাঁধে নেওয়ার জন্য অনুরোধ করল। কথাটি শোনা মাত্র সে একেবারেই হতবাক হয়ে গেল। ছিদাম তাকে আশ্বাস দিয়ে বলল, এই যা বলছি তাই কর, তোর তোর কোনো ভয় নেই। আমরা তোকে বাঁচিয়ে দেব। কর কর, যা বলছি সেটা একদম অক্ষরে অক্ষরে করবি, কিন্তু মনে থাকবে তো? আশ্বাস দিল বটে, কিন্তু তার গলা শুকিয়ে আসলো আর মুখটা পাংশু বর্ণ হয়ে গেল। চন্দরার বয়স 17-18-এর বেশি হবে না। মুখখানে হৃষ্টপুষ্ট গোলগাল, শরীরটিও অনতি দীর্ঘ, আটোসাটো। সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি সৌষ্ঠব ভাব আছে যে চলতে ফিরতে নড়তে চড়তে দেহের কোথাও যেন কিছু বাঁধে না। একখানি নতুন তৈরি নৌকার মতো, বেশ ছোট এবং সুডোল, অত্যন্ত সহজে সরে এবং তার কোথাও কোনো গ্রন্থি শিথিল হয়ে যায়নি। পৃথিবীর সকল বিষয়েই তার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করতে যেতে ভালোবাসে এবং কুম্ভকক্ষের ঘাটে যেতে আসতে 2 আঙুল দিয়ে ঘোমটাটা ঈষৎ ফাঁক করে উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চোখ দুটি দিয়ে পথের মধ্যে দর্শনযোগ্য যা কিছু সমস্ত সে দেখে নেয়। বড় বউ ছিল ঠিক এর উল্টো, অত্যন্ত এলোমেলো, ঢিলে ঢালা এবং অগোছালো। মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্যার কাজ কিছুই সে সামলাতে পারত না। হাতে বিশেষ একটা কোনো কাজ নেই, অথচ কোনো কালেও যেন সে তা অবসর করে উঠতে পারত না।
ছোটজা তাকে অধিক কিছু কথা বলতো না, মৃদুস্বরে দু একটা তীক্ষ্ণ দংশন করত, আর সে হাউ হাউ দাউ দাউ করে রেগে মেগে বকে ঝোঁকে সারা হতো এবং পাড়া শুদ্ধ অস্থির করে তুলত। এই দুই জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল। দুঃখীরাম মানুষটা কিছু বৃহৎ আয়তনের, হাড়গুলো খুব চওড়া, নাসিকা খর্ব, এবং দুই চক্ষু দিয়ে এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করে সে বোঝে না, অথচ একে কোনরূপ প্রশ্ন করতেও সে চায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল অচল নিরুপায় মানুষ অতি দুর্লভ। আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে খোদাই করে গড়ে তুলেছে, লেশমাত্র বাহুল্য বর্জিত, এবং কোথাও যেন কিছু টোল খায়নি। প্রত্যেক অঙ্গটি বলের সঙ্গে নৈপুণ্যের সঙ্গে মিশে অত্যন্ত সম্পূর্ণতা লাভ করেছে। নদীর উঁচু পাড় থেকে লাফিয়ে পড়ুক, লগি দিয়ে নৌকা ঠেলুক, বাঁশ গাছে চড়ে বেছে বেছে কঞ্চি কেটে আনুক, সকল কাজেই তার একটি পরিমিত পরিপাট্য, একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায়। বড় বড় কালো চুল তেল দিয়ে কপাল থেকে যত্নে আঁচড়ে তুলে কাঁধে এনে ফেলেছে। বেশভূষা ও সাজসজ্জায় বিলক্ষণ একটা যত্ন আছে। অপরাপর গ্রামবধূদের সৌন্দর্যের প্রতি যদিও তার উদাসীন দৃষ্টি ছিল না, কিন্তু তাদের চোখে নিজেকে মনোরম করে তোলার ইচ্ছে তার যথেষ্ট ছিল। তবুও ছিদাম তার যুবতী স্ত্রীকে একটু বেশি ভালোবাসত। উভয়ের মধ্যে ঝগড়াও হতো, ভাবও হতো, কেউ কাউকে পরাস্ত করতে পারত না কোনোদিন। আর একটি কারণে উভয়ের মধ্যে বন্ধনও ছিল সুদৃঢ়। ছিদাম মনে করত চন্দরা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রী লোক, তাকে যথেষ্ট বিশ্বাস নেই, আর চন্দরা মনে করত আমার স্বামীটির চতুর্দিকেই দৃষ্টি, তাকে কিছু কষাকষি করে না বেঁধে রাখতে পারলে কোন দিন হাতছাড়া হতে বেশি সময় নেবে না। উপস্থিত ঘটনা ঘটবার কিছুকাল আগেই স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ চলছিল। চন্দরা দেখছিল তার স্বামী কাজের অজুহাতে মাঝে মাঝে দূরে চলে যায়, এমনকি 2-3 দিন ঘরেও আসে না, অথচ কিছু উপার্জনও করে আনে না। লক্ষণ মন্দ দেখে সেও কিছু বাড়াবাড়ি দেখাতে লাগলো। যখন তখন ঘাটে যেতে আরম্ভ করলো এবং পাড়া পর্যটন করে এসে কাশী মজুমদারের মেজ ছেলেটির প্রচুর ব্যাখ্যা করতে লাগলো। ছিদামের দিন ও রাত্রিগুলির মধ্যে কে যেন বিষ মিশিয়ে দিল। কাজে কর্মে কোথাও একদণ্ড গিয়ে সে সুস্থির হতে পারল না। একদিন ভাজকে এসে ভারী ভৎসনা করল। সে হাত নাড়িয়ে ঝংকার দিয়ে অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করে বলল, বাবা, তুমি তো খুব বলেছিলে ওই মেয়ে ভালো মেয়ে, ওকে নিয়ে সংসার করা চলে। ও মেয়ে ঝড়ের আগে ছোটে, ওকে নিয়ে আমি সংসার সামলাবো। আমি জানি ও একদিন না একদিন ঠিক একটা সর্বনাশ করে তবে শুনবে। চন্দরা পাশের ঘর থেকে এসে আস্তে আস্তে বলল, কেন দিদি, তোমার এত ভয় কিসের? এই দুই জায়ের মধ্যে বিষম দ্বন্দ্ব বেঁধে গেল। ছিদাম চোখ পাকিয়ে বলল, এবার যদি শুনি তুই 1 লাখ ঘাটে গেছিস, তোর হাড় মেরে গুঁড়ো করে দেব। তাহলে তো হাড় জুড়াই। বলেই তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়ার উপক্রম করল। ছিদাম এক লাফে তার চুল ধরে টেনে ঘরের মধ্যে ঢুকিয়ে তাকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। কাজ থেকে সন্ধেবেলায় ফিরে এসে দেখল ঘর খোলা, ঘরে কেউ নেই। চন্দরা 3টে গ্রাম ছাড়িয়ে একেবারে তার মামার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। ছিদাম সেখান থেকে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাকে ঘরে ফিরিয়ে আনলো, কিন্তু এবার সে পরাস্ত হলো। দেখল এক আঁচল পারদকে মুষ্টির মধ্যে শক্ত করে ধরাটা যেমন দুঃসাধ্য, এই মুষ্টিমেয় স্ত্রীটুকুকেও কঠিন করে ধরে রাখাটা তেমনই অসম্ভব। যেন 10 আঙুলের ফাঁক দিয়ে বের হয়ে পড়ে। আর কোনো জবরদস্তি করল না, কিন্তু বড় অশান্তিতে বাস করতে লাগলো। তার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদাশঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হয়ে উঠল। এমনকি একবার মনে হতো, এ যদি মরে যায় তবে আমি নিশ্চিন্ত হয়ে একটুখানি শান্তি লাভ করতে পারি। মানুষের ওপর মানুষের যতটা ঈর্ষে হয়, জমের ওপর এতটা নয়। এমন সময় ঘরে সেই বিপদ ঘটল। চন্দরাকে যখন তার স্বামী খুন স্বীকার করতে বলল, সে স্তম্ভিত হয়ে চেয়ে রইল। তার কালো দুটি চোখ কালো আগুনের ন্যায় নীরবে তার স্বামীকে দগ্ধ করতে লাগল। তার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হয়ে স্বামী রাক্ষসের হাত থেকে বের হয়ে আসবার চেষ্টা করতে লাগল।
তার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হয়ে দাঁড়ালো। ছিদাম আশ্বাস দিল, চিন্তা করিস না, তোর কোনো ভয় নেই বলেই পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে কি বলতে হবে বারবার শিখিয়ে দিল। চন্দরা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনল না, কেবল কাঠের মূর্তির মতো চুপচাপ বসে রইল। সমস্ত কাজেই ছিদামের ওপর দুঃখীরামের একমাত্র নির্ভর। ছিদাম যখন চন্দরাকে সমস্ত দোষ নিজের কাঁধে নেওয়ার জন্য বলল, তখন দুঃখীরাম বলল, তাহলে বৌমার কি হবে? আহা, ওকে ওকে আমি বাঁচিয়ে নেব। একথা শোনা মাত্র বৃহদাকার দুঃখীরাম নিশ্চিন্ত হল। ছিদাম তার স্ত্রীকে শিখিয়ে দিয়েছে যে, এই শোন শোন শোন, তুই বলবি বড় যা আমাকে বঁটি নিয়ে মারতে এসেছিল, আমি তাকে দা দিয়ে ঠেকাতে গেছিলাম, হঠাৎ কেমন করে লেগে গেছে, বুঝেছিস তো? বলবি না কিন্তু, একদম এই কথাটাই বলবি। এই সমস্তই রামলোচনের বুদ্ধি। এর অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক তাও সে বিস্তারিতভাবে ছিদামকে শিখিয়ে দিয়েছিল। পুলিশ এসে তদন্ত করতে লাগলো। চন্দরাই যে তার বড়জাকে খুন করেছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গিয়েছে। সকল সাক্ষীর দ্বারাই সেই রূপ প্রমাণ হলো। পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করল, চন্দরা বলল, হ্যাঁ, আমি খুন করেছি। কেন খুন করেছো তাকে? কারণ আমি তাকে সহ্য করতে পারতাম না। কোনো ঝগড়াঝাটি হয়েছিল? না। সে তোমাকে প্রথমে মারতে এসেছিল? না। তোমার প্রতি কোনো অত্যাচার করেছিল? না। এইরূপ উত্তর শুনে সকলে অবাক হয়ে গেল। ছিদাম তো একেবারে অস্থির হয়ে উঠল। সে বলল, না 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 না, ও একদম ঠিক কথা বলছে না, বড় বউ প্রথমে। দারোগা এক ধমক দিয়ে তাকে থামিয়ে দিল। অবশেষে তাকে বিধিমতে জেরা করবার পরও সেই একই উত্তরই পেল। বড় বউয়ের দিক থেকে কোনরূপ আক্রমণ চন্দরা কিছুতেই স্বীকার করল না। এমন এক গুঁয়ে মেয়েও তো দেখা যায় না। একেবারে প্রাণপণে ফাঁসি কাঠের দিকে ঝুঁকেছে, কিছুতেই তাকে টেনে রাখা যায় না। এ কি নিদারুণ অভিমান! চন্দরা মনে মনে স্বামীকে বলছে, আমি তোমাকে ছেড়ে আমার এই নব যৌবন নিয়ে ফাঁসি কাঠকে বরণ করলাম, আমার ইহ জন্মের শেষ বন্ধনের সাথে। বন্দিনী হয়ে চন্দরা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূ চিরপরিচিত গ্রামের পথ দিয়ে, রথতলা দিয়ে, হাটের মধ্যে দিয়ে, ঘাটের প্রান্ত দিয়ে, মজুমদারের বাড়ির সম্মুখ দিয়ে, পোস্ট অফিস এবং স্কুল ঘরের পাশ দিয়ে, সমস্ত পরিচিত লোকের চরের ওপর দিয়ে কলঙ্কের ছাপ নিয়ে চিরকালের মতো গৃহ ছেড়ে চলে গেল। একপাল ছেলে পিছন পিছন চলল, এবং চলল গ্রামের মেয়েরাও। তার সই স্যাঙাতরা কেউ বা ঘুমটার ফাঁক দিয়ে, কেউ দ্বারের প্রান্ত থেকে, কেউ বা গাছের আড়ালে দাঁড়িয়ে পুলিশের সাথে চন্দরাকে দেখে লজ্জায়, ঘৃণায়, ভয়ে কণ্টকিত হয়ে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করল এবং খুনের সময় বড় বউ যে তার প্রতি কোনরূপ অত্যাচার করেছিল তা সে প্রকাশ করল না। কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে এসে একেবারে কেঁদে হাত জড়ো করে বলল, দোহাই হুজুর, আমার স্ত্রী কোনো দোষ করেনি, আমাকে বিশ্বাস করুন হুজুর, ও খুন করতে পারে না হুজুর, ও খুন করতে পারে না। হাকিম ধমক দিয়ে তার উচ্ছ্বাস নিবারণ করে তাকে প্রশ্ন করতে লাগলো। সে একে একে সব সত্য ঘটনা প্রকাশ করল। হাকিম তার কথায় বিশ্বাস করলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্রসাক্ষী রামলোচন বলল, খুনের অতি দ্রুতই আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। সাক্ষী ছিদাম আমার কাছে সমস্ত কিছু স্বীকার করে আমার পা জড়িয়ে ধরে বলল, বউকে কি করে উদ্ধার করব আমাকে যুক্তি দিন। আমি ভালো মন্দ কিছুই বললাম না। সাক্ষী আমাকে বলল, আমি যদি বলি আমার বড় ভাই ভাত পায় না বলে রাগের মাথায় স্ত্রীকে মেরেছে,
তা হইলে সে কি রক্ষা পাবে? আমি বললাম, এই খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না, এত বড় মহাপাপ আর নাই, ইত্যাদি। রামলোচন প্রথমে চন্দরাকে রক্ষা করবার উদ্দেশ্যে অনেকগুলো গল্প বানিয়ে তুলেছিল, কিন্তু যখন দেখল চন্দরা নিজে বেঁকে দাঁড়িয়ে আছে, তখন সে ভাবল, ওরে বাপরে, শেষকালে কি মিথ্যা সাক্ষ্য দায় করব? যেটুকু জানি সেটুকুই বলা ভালো। এই মনে করে রামলোচন যা জানে তাই বলল, বরঞ্চ তার চেয়েও কিছু বেশি বানিয়ে বলতে লাগলো। ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান দিলেন। ইতিমধ্যে চাষবাস, হাট বাজার, হাসি কান্না, পৃথিবীর সমস্ত কাজই চলতে লাগলো, এবং আগের বছরের ন্যায় এবছরও নতুন ধান খেতে শ্রাবণের অবিরল বৃষ্টি ধারা ঝরতে লাগলো। পুলিশ আসামি এবং সাক্ষী নিয়ে আদালতে হাজির। সম্মুখবর্তী মুন্সেফের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসে আছে। রান্নাঘরের পেছনের একটি ডোবার অংশ বিভাগ নিয়ে কলকাতা থেকে এক উকিল এসেছে, এবং এই বাদীর পক্ষে ৩৯ জন সাক্ষীও উপস্থিত আছে। কত শত লোক আপন আপন কড়াগণ্ডা হিসাবের চুলচেরা মীমাংসা করবার জন্য ব্যগ্র হয়ে এসেছে। জগতে আপাতত এর থেকে গুরুতর আর কিছুই উপস্থিত নেই, এইরূপ তাদের ধারণা। ছিদাম জানালা থেকে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে এক দৃষ্টে চেয়ে আছে। সমস্তই স্বপ্নের মতো মনে হচ্ছে তার। কম্পাউন্ডের বৃহৎ বটগাছ থেকে একটি কোকিল ডাকছে। তাদের কোনরূপ আইন আদালত নেই। চন্দরা জজের কাছে বলল, ওগো সাহেব, এই এক কথার বারবার কতবার বলবো? জজ সাহেব তাকে বুঝিয়ে বললেন, তুমি যে অপরাধ স্বীকার করছো, তার শাস্তি কি তুমি জানো? না। তার শাস্তি ফাঁসি। ওগো, তোমার পায়ে পড়ি, তাই দাও সাহেব, তোমাদের যাহা খুশি করো, আমার তো আর সহ্য হয় না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করল, চন্দরা তার থেকে মুখ ফিরিয়ে নিল। জজ বললেন, সাক্ষীর দিকে চেয়ে বলো, এ তোমার কে হয়? চন্দরা দুই হাতে মুখ ঢেকে বলল, ও আমার স্বামী হয়। ও তোমাকে ভালোবাসে না? ভারী ভালোবাসে। তুমি ওকে ভালোবাসো না? খুব ভালোবাসি। ছিদামকে যখন প্রশ্ন করল, ছিদাম বলল, হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। কেন? ওই তো ভাত চাইছিলাম, বড় বউ ভাত দেয়নি, তাই। দুঃখীরাম সাক্ষ্য দিতে এসে জ্ঞান হারালো। জ্ঞান ফেরার পর সে উত্তর দিল, খুন আমি করেছি। কেন? ভাত চেয়েছিলাম, ভাত দেয়নি। বিস্তর জেরা করে এবং অন্যান্য সাক্ষ্য শুনে জজ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন, ঘরের স্ত্রী লোককে ফাঁসির অপমান থেকে বাঁচাবার জন্যই এরা দুই ভাই অপরাধ স্বীকার করছে। কিন্তু চন্দরা পুলিশ থেকে সেশন আদালত পর্যন্ত বারবার এই একই কথাই বলে এসেছে। তার কথার তিল মাত্র নড়চড় হয়নি। দুইজন উকিল স্বেচ্ছাপ্রবৃত্ত হয়ে তাকে প্রাণদণ্ড থেকে রক্ষা করবার জন্য বিস্তর চেষ্টা করেছেন, কিন্তু অবশেষে তার কাছে তাকে পরাস্ত হতে হয়েছে। যেদিন এক রত্তি বয়সে একটি কালো কালো ছোটখাটো মেয়ে তার গোলগাল মুখটি নিয়ে খেলার পুতুল ফেলে বাপের ঘর থেকে শ্বশুর ঘরে আসলো, সেদিন রাত্রে শুভ লগ্নের সময় আজকের দিনের কথা সে কল্পনা করতে পারত। তার বাপ মরবার সময় এই বলে নিশ্চিন্ত হয়েছিল যে, যাই হোক, আমার মেয়েটির একটি সদ্গতি করে গেলাম। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করল, কাউকে দেখতে ইচ্ছা করছে? চন্দরা বলল, একবার মাকে দেখতে চাই। ডাক্তার বলল, তোমার স্বামী তোমাকে দেখতে চায়, তাকে কি নিয়ে আসবো? চন্দরা বলল, মরণ।
শুনছিলেন আজকের গল্প শাস্তি। কথক অভিজিৎ, দুঃখীরাম ও জার্জের ভূমিকায় রিভু, ছিদাম তুহিন, রাধা পারমিতা, চন্দরা সুস্মিতা, রামলোচনের ভূমিকায় দীপ, ডাক্তার পথিক, পুলিশ ঋত্বিক এবং সার্জনের ভূমিকায় রকি। এখন এই পর্যন্ত। পরের বার আরো এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া। সাথে সুস্থ থাকুন, ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।